সিইসি ও 4 নির্বাচন কমিশনারের শপথ রোববার। আগামী বছরেই সংসদ নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। এবং নোয়াখালীতে ছেলের হামলা মামলায় বাড়ি ছাড়া অসহায় বৃদ্ধা মা। সারা দেশের খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সদ্য গঠিত নির্বাচন কমিশনের শপথ আগামী রোববার। ওই দিন দুপুর 1টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদ তার কার্যালয়ে প্রথমে প্রধান নির্বাচন কমিশনার AMN নাসিরউদ্দিন এবং পরে 4 নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করাবেন। গতকালই নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া এটিএন নিউজকে আজ শপথের দিনক্ষণ জানান। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বৃহস্পতিবার তার বাসায় এটিএন নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, বিগত নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি। এমন নির্বাচন তিনি করতে চান যেটি উদাহরণ হয়ে থাকবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলেও জানান তিনি। নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে এবং আমরা যত সময় যাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে আগাতে হবে। সব রাজনৈতিক দল যারা ইলেকশন করতে চায় সবাই এক বাক্যে বলছে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই। এই একটা দাবিতে কিন্তু তারা এক। এটা তো বিরাট অ্যাসেট, যেটা আগে ছিল না। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এ নিয়ে নানা জল্পনা কল্পনা রাজনৈতিক দলগুলোর। বিএনপি মনে করছে প্রশাসন ও নির্বাচন ছাড়া অন্য কোনো সংস্কারের সময় নিলে জনসমর্থন হারাতে পারে অন্তর্বর্তী সরকার। আগামী বছরের শুরুর দিকেই নির্বাচনের ঘোষণা দেওয়া সম্ভব বলে মনে করেন দলটির নেতারা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ছাত্র জনতার অভ্যুত্থানের মাত্র 3 দিনের মধ্যে দায়িত্ব নেয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 100 দিনের মাথায় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা ছিল না বলে মনে করছেন বিএনপি নেতারা। ওনাদেরকে একটু সময় দিতে হবে, ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো। তবে সংস্কারের প্রশ্নে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল বিএনপি একটি সীমারেখা টেনে দিয়েছে। ফোকাস একটাকে করুন, ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। দলটি মনে করছে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার দেশের সব খাতে যে পরিমাণ অনিয়ম ও দুর্নীতি করেছে সেই ধাক্কা সামলে অল্প সময়ের মধ্যে এ সরকারের বেশি সংস্কার করা সম্ভব নয়। আর সব ধরনের সংস্কারের এখতিয়ারও তাদের নেই। ছাত্রদের বা এই সরকারের তো সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই। তাদের উচিত নির্বাচনী সংস্কার করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে এই দায়িত্ব হস্তান্তর করা। এই নির্বাচনটা যদি সুষ্ঠু না হয় তাহলে কিন্তু সেই সরকারের উপর মানুষের আস্থাও থাকে না, যেটা শেখ হাসিনার সরকারের ব্যাপারে হয়েছিল। এবং আস্থা ছিল না বলেই শেষ মুহূর্তে এই বিশাল গণবিস্ফোরণের সৃষ্টি হয়েছে। নির্বাচন বিলম্বিত হলে বিএনপি নয় বরং অন্তর্বর্তী সরকার নানা কঠিন প্রতিকূলতার মুখোমুখি হবে বলে আশঙ্কা রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। সকলের মধ্যে একটা সমঝোতা নিয়ে আসতে হবে এবং সকলের বোঝা উচিত জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে সমঝোতা না থাকলে ফ্যাসিবাদের উদ্ভব হয়। যদি সংসদ দেরি হয়, প্রেসিডেন্ট যদি যে কোনো কারণে হোক রিজাইনও করে, তাইলে তখন যে সংকটটা হবে সাংবিধানিক এবং প্রশাসনিক যে সংকটটা হবে, সমাধানটা কে করবে? বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্বাচন কতদিনের মধ্যে করে ফেলা সম্ভব প্রশ্ন ছিল সংশ্লিষ্টদের কাছে। সরকার আন্তরিক হলে এটা 1 থেকে 1.5 বছরের মধ্যে সম্ভব। এপ্রিলের মধ্যে নির্বাচন করা সম্ভব, আগামী বছর এপ্রিলের মধ্যে। কারণ যত দেরি করবে আওয়ামী লীগ সংগঠিত হবে, ভারত তাদের নতুন নতুন খেলা খেলতে থাকবে, দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বিধান করার ক্ষেত্রে ব্যর্থ হবে, সব দিক দিয়ে তাদের অবস্থা আরও লেজে গোবরে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।
ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত এক কর্মীর মামলা দায়েরকে কেন্দ্র করে রংপুর জেলা বিএনপিতে উত্তপ্ত পরিস্থিতি। এ নিয়ে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দুই পক্ষের। কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। রংপুর থেকে মনুরুজ্জামানের ক্যামেরায় শাহরিয়ার মিমের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন চলার সময় গত ২৯ জুলাই নগরীতে পুলিশের গুলিতে আহত হন মহানগর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। তিনি গত ১৩ নভেম্বর ১৮১ জনকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মূলত এই মামলা নিয়েই রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্য কাউসারুজ্জামান বাবলার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁচাতেই কাউসারুজ্জামান বাবলা তাকে বাসায় ডেকে নিয়ে হুমকি দিয়েছেন বলে দাবি মামলার বাদীর। তিনি মামলা প্রত্যাহারেও চাপ দিচ্ছেন বলে দাবি মামুনুর রশিদের। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার পিছনে আলহাজ কাউসারুজ্জামান বাবলা মূলত জড়িত, কারণ এই বিগত দিনে উনি কোনো আন্দোলনে আমি রাজপথে ওনাকে পাইনি। তবে মহানগর বিএনপি সদস্য কাউসারুজ্জামান বাবলার দাবি, ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাঁচাতেই মামুনকে দিয়ে নিরীহ মানুষজনের বিরুদ্ধে মামলা করানো হয়েছে। এবং প্রেস কনফারেন্স তাই বলছে, তার যে ভিডিও ক্লিকে যে আমিন ইসলাম ২৫ জনের নাম সেখানে করা হলো ১০১ জনের নাম, এবং সে বলছে যে এটা রাজনৈতিক মামলাগুলো এইভাবে হয়। সামু বলছে যে এইভাবে হয়, এইভাবে পরে এগুলো ঠিক করে দেবো। অন্যদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মামলা থেকে বাঁচাতে বাবলা অপপ্রচার ও মিথ্যা অভিযোগ করছেন, এমন অভিযোগ মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর। মামুন যেহেতু নিরীহ ছেলে, মামুন একটা সাধারণ ছেলে, একটা গরিব ছেলে, তাকে প্রেশার করে যেন মামলাগুলো প্রত্যাহার করা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে, এই জন্য তারা এই নীল নকশা গ্রহণ করেছে। এ নিয়ে রংপুর মহানগর বিএনপিতে দ্বন্দ্ব, দুই ভাগে বিভক্ত নেতাকর্মীরা। মীমাংসা পেতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করছেন তারা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জুরাইনের রাস্তা থেকে সরে গিয়ে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকেরা। এর আগে ১.৫ ঘন্টা রেলপথ ও সড়ক অবরোধ করে রাখে তারা। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী স্বপন আহমেদের কাছ থেকে। স্বপন, আমরা গতকালকেও তাদের অবরোধ দেখেছি এবং আজকে তারা আরো কঠোর কর্মসূচি নিয়ে নামবেন বলে জানিয়েছিলেন। এখন পর্যন্ত যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ জাকিয়া। সকাল 10টা থেকে আসলে এই যে অটোরিকশা চালক যারা ছিলেন তারা আসলে এই জুরাইন যে রেলগেট এলাকা ছিল সেই এলাকা এবং পাশাপাশি যে সড়কটি রয়েছে সেই সড়কে অবরোধ পালন করে। আপনি জানেন যে গত মঙ্গলবার হাইকোর্টের একটি নির্দেশ দেওয়া হয় এবং নির্দেশের পর থেকেই বুধবার, বৃহস্পতিবার এবং আজকে শুক্রবার ঢাকার বিভিন্ন জায়গায় আসলে এই অটোরিকশা চালকরা আন্দোলনে নামে এবং সড়ক এবং রেলপথ অবরোধ করে। তারই প্রেক্ষিতে আজকে সকাল 11টার দিকে মূলত তারা আসলে এই জুরাইন এলাকার রেলগেট এবং সড়কপথ অবরোধ করে। পাশাপাশি যখন আসলে পুলিশ এখানে আসে তারপরে আসলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে যায়। এই পরিস্থিতি অর্থাৎ এই যান চলাচল এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে কিন্তু পুলিশের সাথে একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও এই অটোরিকশা চালকদের সাথে ঘটেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানে যেহেতু সকালের দিকের ঘটনা, আমি কিছুটা এখানে উপস্থিত একজনের কাছে একটু শুনতে চাই। আচ্ছা, কি হয়েছিল সংক্ষিপ্ত আকারে যদি একটু বলেন। গত 2 দিন ধরে যে অটোরিকশা চালক চলাচল যারা চালাতো তাদের বিভিন্নভাবে, তারা অবশ্য মূলত তারা না, তাদের সাথে বিভিন্ন ধরনের আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা যারা এখনও বাংলাদেশে রয়েছে এবং 5 তারিখের পর থেকে যারা এখনও বিভিন্নভাবে বাংলাদেশ উত্তপ্ত করার চেষ্টা করছে, তারাই মূলত ছিল গত 2 দিন যাবৎ। আজকে সকালে আমরা নিউজ পেয়ে পুলিশ প্রশাসনের সাথে আমরা একত্রিত হয়ে সেই যারা আওয়ামী লীগের দোষরা ছিল অটোরিকশা চালক নামে তাদেরকে আমরা এখান থেকে বিতর্কিত করি এবং সাধারণ জনগণের যান চলাচলে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করি। এই ছিল পরিস্থিতি। ধন্যবাদ জাকিয়া। যেমনটি শুনছিলেন যে স্থানীয় লোকজন এবং প্রশাসনের সহায়তায় কিন্তু এই অটোরিকশা চালকরা এক পর্যায়ে এখান থেকে ছত্রভঙ্গ হয় এবং বিকেল 3টার দিকে আসলে এই সড়কটিতে যান চলাচল যেরকম স্বাভাবিক হয়, পাশাপাশি ট্রেন চলাচলও স্বাভাবিক হয়। এখন পুরো দমে আসলে সড়কটিতে যান চলাচল চলছে এবং ট্রেনও আসলে চলছে। তবে উত্তপ্ত পরিস্থিতি এড়াতে এখনও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সংখ্যক পুলিশ এখানে তৎপর রয়েছেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আসলে না ঘটে। জাকিয়া, এই ছিল আমার কাছে এই জুরাইন এলাকা থেকে সর্বশেষ অবস্থা। স্বপন, ধন্যবাদ আপনাকে। আপনার এই সম্পর্কে নিশ্চয়ই আরো খবর আমাদের পরবর্তী সংবাদে আমাদের দর্শকদেরকে আমরা জানাতে পারবো। দর্শক, জুরাইনে চলা অটোরিকশা চালকদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে সহকর্মী স্বপন আহমেদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন বিস্তারিত জানাতে। দেশের খবরের আয়োজনে আছি, একটা ছোট বিরতির পর ফিরছি, ফিরে এসে আরো যা থাকছে। উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিসে চিকিৎসা পাচ্ছেন 100 জন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরের আয়োজনে।
নোয়াখালীতে ছেলের মামলা হামলায় বাড়ি ছাড়া বৃদ্ধা মা। জেল থেকে জামিনে বেরিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। ছেলে নির্যাতন থেকে বাঁচতে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা হিসেবে নিচ্ছে না অসহায় মায়ের অভিযোগ। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমার বড় ছেলে আমারে মামলা দিয়ে জেল কাটেছে, আর মুখ সাগি আমার এই গলার দাগ, আমার এই দেখেন মাথা। আমি কোথায় যাবো, কোথায় থাকবো, আমার তো কিছু গানে মারিয়ে লাগে। অশীতিপর আয়শা আক্তার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি গ্রামের হাজি সিদ্দিকুল্লার স্ত্রী। 2 ছেলে ও 5 মেয়ের জননী। শেষ জীবনটা সন্তান নাতি নাতনিদের নিয়ে শান্তিতে কাটানোর কথা এই মায়ের। অথচ তার জীবনে নেমে এসেছে এক কঠিন বাস্তবতা। স্বামীর মৃত্যুর পর থেকে বড় ছেলে ফয়জুল্লাহ ও তার স্ত্রী পপির মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার তিনি। সবশেষ মামলা দিয়ে মাকে জেলেও পাঠিয়েছে ছেলে। সুবর্ণচরে বাবার মোটরসাইকেল শোরুমের ব্যবসায় বসেন বড় ছেলে ফয়জুল্লাহ। তাতে লোকসান করেন। ছেলের ভবিষ্যৎ চিন্তায় ব্যাংক লোনের ব্যবস্থা করেন বাবা। ব্যাংক কর্মকর্তাদের সাথে যোগসাজশে সই জাল করে 38 লাখ টাকা হাতিয়ে নেন ফয়জুল্লাহ। গোপনে ওয়ারিশি সম্পত্তি 40 লাখ টাকায় বিক্রি করেও দেন ফয়জুল্লাহ। সেই থেকে পারিবারিক বিরোধের সূত্রপাত। আমরা উড়ি রক্ত বাসি জানিয়ে চলে আলাইছি। জেল খাটাইতে পারে না, গায়ে হাত তুলতে পারে না, এটা খুবই নিন্দাজনক। সেখানেই শেষ নয়। স্বামীর সূত্রে পাওয়া সম্পত্তিটুকুও লিখে দেওয়ার জন্য বড় ছেলে ও পুত্রবধূ মাকে প্রায়ই মারধর করা শুরু করে। মিথ্যা মামলা দিয়ে মাকে জেলেও পাঠায় ছেলে। ফফির আর ফয়েজের বিচার করে দিবেন, আর বাদ ঘরে থাকতে দেন, আর স্বামী মধ্যে লাতি আমার মেলা আমি আর সহ্য করতে পারি না। ছেলের অত্যাচার থেকে বাঁচতে বৃদ্ধা এই মা সংবাদ সম্মেলন পর্যন্ত করেছেন। থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মা আয়শা আক্তার, কিন্তু পুলিশ এখনো মামলা হিসেবে নেয়নি মায়ের অভিযোগ। রাসেল নামে তার শ্যালক, ছেলের শ্যালক, সে লোকজন নিয়ে তার উপর হামলা করেছে রাত 12:30টার সময়। আমরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছি, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ নাকচ করে বড় ছেলে ফয়জুল্লাহ মুঠোফোনে জানিয়েছেন ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তবে মায়ের ওপর ছেলের জেল জুলুমে বিস্মিত ও মর্মাহত মানুষ। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়ার কথা বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজল কবির খান। সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যেসব জায়গায় খাস জমি পতিত আছে সেসব জায়গায় সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপাদন করতে হবে। সভায় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান সহ রংপুর, দিনাজপুর ও নীলফামারীর REB ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সময় হলো আরও একটা বিরতির পর। কিছুক্ষণের মধ্যে ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ দেশের খবরে। উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল হাসপাতাল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল এখন অবস্থান করছে চট্টগ্রামে। এই হাসপাতালে প্রায় 200 ডাক্তার, নার্সদের প্রশিক্ষণ দেওয়া হবে। রোগীরা পাবেন উন্নত মানের চোখের চিকিৎসার সুযোগ। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবিতে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের VIP গেট দিয়ে প্রবেশ করতেই দেখা যাবে বিশাল আকৃতির বিমান। সাধারণত এই ধরনের বিমান 400 যাত্রী বহন করতে পারে, তবে এই বিমানটির ভেতরে যাত্রীর বসার কোনো ব্যবস্থা নেই। বিমানের মধ্যে হাসপাতালের আদলে 4টি কক্ষ তৈরি করা হয়েছে। এক একটি কক্ষে 5 থেকে 6 জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে চক্ষু চিকিৎসা ও সার্জিক্যাল প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুধু প্রশিক্ষণ নয়, নির্বাচিত 100 রোগীকে চিকিৎসাও দেয়া হবে। আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের চক্ষু বিশেষজ্ঞদের জন্য অরবিস ফ্লাইং আই হসপিটালের ভেতরে প্রশিক্ষণ দেবে, যা বিশ্বের একমাত্র সম্পূর্ণ স্বীকৃত বিমান ভিত্তিক চক্ষু শিক্ষাদান হসপিটাল।
অরবিসের ক্লিনিক্যাল স্টাফ এবং স্বেচ্ছাসেবক বিশেষজ্ঞরা হাতে কলমে সার্জারি ও রোগী সেবা প্রশিক্ষণ দেবেন। এই প্রকল্পের উদ্দেশ্য স্থানীয় চক্ষু সেবাদাতাদের দক্ষতা বাড়ানো এবং বাংলাদেশের চক্ষু স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা। একটি বিশেষায়িত চক্ষু হাসপাতালের জন্য যেসব চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন তার ছবি রয়েছে বিমানটিতে। রয়েছে হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেন, স্যাচুরেশন, চোখের রেটিনা সহ নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। অস্ত্রোপচারের জন্য রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার। জটিল রোগী ব্যবস্থাপনায় নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কিন্তু এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিভিন্ন দেশ থেকে আগত, তারা আমাদেরকে নতুন নতুন কিছু স্কিলস দেখিয়েছেন। অনেক টেকনোলজি আমরা এখানে দেখতে পেয়েছি, যেটা আশা রাখছি সামনে আমাদের উচ্চশিক্ষায় আরও বেশি সহায়ক হবে। প্রতিটা অপারেশনের ক্ষেত্রে আমরা যদি আস্তে আস্তে এইভাবে শিখে আমরা যদি রোগীর ক্ষেত্রে যখন অপারেশন করতে যাব তখন আমাদের কোনো হেজিটেশন থাকবে না, কারণ আমি অলরেডি স্টেপগুলো একটা আর্টিফিশিয়াল আইয়ে করে এসেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের বিমানটি গত 14 নভেম্বর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রশিক্ষণ শুরু হয়েছে, চলবে 28 নভেম্বর পর্যন্ত। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় নতুন প্রজন্মকে আরও বেশি উদ্বুদ্ধ করতে কুমিল্লা অঞ্চলে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবেদ। এই উপলক্ষে সকালে কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতায় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও 30 নভেম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচন করা হবে বিভাগীয় সেরা 20 প্রতিযোগীকে। এ ছিল দেশের খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।